ওই পুরানো ট্যাবলেট, মেয়াদ উত্তীর্ণ ওষুধ, ওইটা দিয়ে রোগী বাঁচানো যাবে না। ৭১-এর ওই ওষুধ দিয়ে দেশ গঠন করে চলা সম্ভব নয়। নতুন করে বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। ৭১-এর জিকির ওইটা ব্যাক ডেটেড হয়ে গেছে, ওইটা চলবে না। নতুন করে ভাবুন। নিউ জেনারেশন ওইগুলো চায় না, পিছনে ফেলে যেতে চায় না। মৌলানা দেলোয়ার হোসেন সাইদি হিসেবে একটা কথা বলেছেন, মানুষের পা হাঁটলে সামনে চলে, আর ভূত যখন হাঁটে তখন তার পা নাকি পিছন দিকে চলে যায়। তা আমরা মানুষের পরিবর্তে সব ভূতের চরিত্র অর্জন করেছি। মানুষ সামনে হাঁটে আর ভূত শুধু পিছন দিকে চলে যায়। আজকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে ধন্যবাদ জানাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই মহাসত্য উপলব্ধি করেই তিনি ৭১ সালের পরে যখন ১৯৭৬-৭৭ সালে রাষ্ট্র ক্ষমতায় আসেন, ৭৫ সালের ৭ই নভেম্বরের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় আসেন, তখন এসে দেশ পুনর্গঠনের জন্য তিনি স্বাধীনতার পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তি এই বিভাজন দূর করার জন্য তিনি কি করেছিলেন? তিনি করেছিলেন যে সেই সময় স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে অবস্থানকারী শাহজিউর রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন, মুশিউর রহমান যাদু মিয়াকে তিনি সিনিয়র মন্ত্রী বানিয়েছিলেন, আব্দুল আলিমকে রেলমন্ত্রী বানিয়েছিলেন। এরকম ১২-১৪ জন মন্ত্রী তিনি বানিয়েছিলেন যারা স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে অবস্থান করেছিলেন। আজকে যে সমস্ত বিএনপির বন্ধুরা ৭১-এর বিষয় নিয়ে জিগির তুলছেন, আপনারা জিয়াউর রহমানের বিরুদ্ধে একটা মামলা করেন। আপনাদের বলছি, জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলা করেন, মরণোত্তর মামলা। জিয়াউর রহমান সাহেব কেন তিনি এইরকম ৭১-এর এই বিতর্কিত ব্যক্তিদের মন্ত্রী পরিষদে জায়গা দিয়েছিলেন, এটা করেন। তিনি এগুলো করে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। আপনারা জানেন আজকে ১৬ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটি বিবৃতি প্রদান করেছেন। সেই বিবৃতি তিনি বলেছেন ১৬ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর সাথে ভারতীয় বাহিনীর যুদ্ধের মাধ্যমে ভারত এই যুদ্ধে বিজয় লাভ করেছে, ভারতের বিজয় দিবস। এটা ভারতের প্রধানমন্ত্রী আজকে বলেছেন, এটা বাংলাদেশের বিজয় দিবস ভারত এটা মনে করে না। এই মহাসত্যটাই ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে জামাত ইসলামী আগে বুঝেছিল যে এই যুদ্ধটা চাপিয়ে দিয়েছে যে কোনো কারণে। এই যুদ্ধের মাধ্যমে ভারত আমাদের সহযোগিতা করছে, বাংলাদেশের শুধু স্বাধীনতার জন্য নয়, এটা ছিল বাংলাদেশের উপরে ভারতীয় আধিপত্যবাদ একেবারে স্থায়ীভাবে এটাকে কায়েম করার জন্য। জামাত ইসলামী ভারতীয় আধিপত্যবাদ এইটা মুক্ত একটা দেশ চেয়েছিল। যদি ভারত এখানে স্বাধীনতা যুদ্ধে হস্তক্ষেপ না করত, তাহলে অবশ্যই জামাত ইসলামী এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অগ্রণী ভূমিকা পালন করত, তাতে কোনো সন্দেহ ছিল না। আজকে সত্য প্রমাণিত হয়েছে ভারত আমাদের দেশটাকে কিভাবে গ্রাস করে ফেলেছে। ২৪-এর স্বাধীনতা আন্দোলনে যে সমস্ত ছেলেরা জীবন দিয়েছে, সেই ছেলেদের সংগ্রাম এবং তাদের বক্তব্য ক্লিয়ার। তারা বলছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে এখন ভারত, যে পাকিস্তান নয়। আপনি পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান দেবেন, কোনো সুযোগ নাই। পাকিস্তানের সাথে ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক লেনদেন এবং পররাষ্ট্রনীতি এমন কোনো পর্যায়ে নাই। পাকিস্তান আমাদের পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রও নাই যে পাকিস্তান এই দেশটাকে নতুন করে তাদের দেশের ভিতরে নিয়ে নেবে, এরকম কোনো সুযোগ এখানে নাই। সুতরাং পাকিস্তান বাংলাদেশের এখন শত্রু হওয়ার কোনো লাইনে নাই। বাংলাদেশের উপরে একেবারে আষ্টে পৃষ্ঠে এই আধিপত্যবাদ এখানে কায়েম করছে ভারত। এটা হলো সন্দেহাতীতভাবে সত্য। তাই ছেলেদের এখন স্লোগান হচ্ছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। দিল্লির পরিবর্তে দিল্লির দাসত্ব এটাকে বর্জন করে ঢাকার আজাদি, ঢাকার স্বাধীনতা কায়েমের জন্য এখন সংগ্রাম চলছে। আমরা দিল্লির দাসত্ব চাই না। বিগত সময়ে তিনটা নির্বাচন বাংলাদেশে হয় নাই। সেই নির্বাচন হওয়ার আগেই ভারত বলছে আমরা মেনে নিলাম, অর্থাৎ বাংলাদেশের গণতন্ত্র তারা চায় না, বাংলাদেশের মানবাধিকার তারা চায় না, বাংলাদেশের কোনো কিছুই তারা চায় না। সবকিছু ভারত এখানে চায় তাদের ইচ্ছা মতো।
এমন একটা সরকার এখানে প্রতিষ্ঠিত হোক যেটা বাংলাদেশ ভারতের একটা করদ রাজ্যে পরিণত হবে, সেটা তারা কামনা করে। সুধীমণ্ডলী, 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশে বিজয় দিবস পালিত হলো, বিজয় অর্জিত হয়ে গেল। অরোরা মানে ভারতের সেনাবাহিনীর প্রধানের কাছে বাংলাদেশ পাকিস্তানি বাহিনী সেখানে আত্মসমর্পণ করলো। 18 ডিসেম্বর দিল্লির রামলীলা ময়দানে বাংলাদেশের বিজয় দিবস পালন করা হচ্ছে। সেখানে বাংলাদেশের বেশ কিছু নেতৃবৃন্দ উপস্থিত আছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী তিনি বক্তব্য দিচ্ছেন। সেই বক্তব্যের ভাষা হচ্ছে আজকে পাকিস্তানের গর্ব চূর্ণ হয়ে গেছে, পাকিস্তান নাকি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, আজকে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। এই বক্তব্য দেওয়ার পরপরই বাংলাদেশের খ্যাতিমান একজন আওয়ামী লীগের নেতা সেখানে ছিলেন, তিনি বললেন, রাখেন আপনার বক্তব্য, ওই পরিচয়টা নষ্ট করার জন্যই যুদ্ধ করেছি। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র এটা আমরা চাই না, আমরা মুসলিম শব্দ এটা আমাদের শত্রু, এটা আমরা বন্ধ করতে চাই। আপনারা কখনো বলবেন না বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। জামাত ইসলামী যে আশঙ্কাটা করেছিল সেটা 18 ডিসেম্বর দিল্লির রামলীলা ময়দানে যারা যুদ্ধ করেছিল শুধু বাংলাদেশের স্বাধীনতার জন্য নয়, তাদের যুদ্ধ ছিল আমাদের আত্মপরিচয়, আমাদের মুসলিম জাতিসত্তা, আমাদের ইসলামের প্রাণ সত্তা এটিকে ধ্বংস করার জন্য, এবং তারা সেটা প্রমাণ করেছে। আমি যে বইটা থেকে বলছি, আমার দেখার রাজনীতির 50 বছর, আবুল মনসুর আহমদের বইটা আপনারা পড়ে দেখবেন, সেখানে বিস্তারিত বর্ণনা করা আছে। সুধীমণ্ডলী, এখন যে কয়েকটা কথা বলতে চাই, যে গরিবের ওপর, আপনি যদি গরিব হন, দরিদ্র হন, তাহলে সকল জুলুম আপনার উপরে হয়, বড় লোক হলে এগুলো আর হয় না। 71 সালের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের পক্ষ নিয়েছিল চীন, চীন পাকিস্তানকে অস্ত্র সহায়তা দিয়েছিল, আমেরিকা পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছিল, তার 7ম নৌবহর পাঠিয়েছিল বঙ্গোপসাগরে। মুসলিম বিশ্বের অধিকাংশ রাষ্ট্র, সৌদি আরব থেকে শুরু করে নিয়ে সকল রাষ্ট্র পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছিল। আমি বলতে চাই, কই বাংলাদেশের আজকে কতগুলো সরকার হয়ে গেল 54 বছর ধরে, এখানে এখন 33 লক্ষ বাংলাদেশি মানুষ সৌদি আরবে চাকরি করে। সৌদি আরবের সাথে সম্পর্ক বিচ্ছেদ করে দেন তো দেখি, ক্ষমতা থাকে হচ্ছে নাকি? কেউ আওয়ামী লীগ করেছে সৌদি আরবের সাথে সম্পর্ক নষ্ট কেউ করেছে? বিএনপি করেছে নাকি? করে নাই। কারণ কি? অর্থনৈতিক ভাবে তারা প্রভু হয়ে বসে আছে, সেখানে তাদের কাছে গোলামি করার জন্য সৌদি আরবের বিরুদ্ধে কথা বলা যায় না। সৌদি আরব বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতি দিয়েছে কবে? 1975 সালের 15 আগস্ট শেখ মুজিবের নিহত হওয়ার সংবাদ পাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতি দেয় নাই। কই সেই সৌদি আরবের বিরুদ্ধে তো একটা বক্তব্য দিতে দেখছি না আমরা। সৌদি আরব আমাদের স্বাধীনতার বিরুদ্ধে একটা রাষ্ট্র। যে আমেরিকা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে, পাকিস্তানের পক্ষে 7ম নৌবহর পাঠিয়েছিল, সেই আমেরিকার বিরুদ্ধে আপনাদের বক্তব্য দিতে দেখি নাই কেন? সেই আমেরিকায় কে আছে? শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় কোথায় থাকে এখন? আমেরিকায় থাকে কেন? সে তো 7ম নৌবহর পাঠিয়েছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জিত না হয়। তাহলে আমেরিকায় থাকবেন কেন? আমেরিকা তো স্বাধীনতা বিরোধী রাষ্ট্র, পররাষ্ট্র নীতিতে বাংলাদেশের বিপক্ষের রাষ্ট্র। কই সেখানে একটা গ্রিন কার্ড পাওয়ার জন্য তো পাগল হয়ে যান আপনারা সকলে। কই তার বিরুদ্ধে একটা কথা বলতে দেখি না আমরা কথা বলতে দেখি না চীনের বিরুদ্ধে। চীন সরাসরি অস্ত্র দিয়েছিল পাকিস্তানের পক্ষে। কই চীনের সাথে ব্যবসা বাণিজ্য প্রত্যেক সরকারের চলছে। চীন আমাদের কি করে দেয় নাই? চায়নার অর্থায়নে আমাদের কি তৈরি হচ্ছে না? এই যে ঢাকার মেট্রো রেল তৈরি হয়েছে, এই যে কর্ণফুলী সেতু তৈরি হয়েছে, আরো বড় বড় যে প্রকল্পগুলো হয়েছে, সব চায়না প্রজেক্টের মাধ্যমে। চায়নার সাথে ব্যবসা বাণিজ্য হবে কেন? চায়না তো স্বাধীনতা বিরোধী রাষ্ট্র, পররাষ্ট্র নীতিতে তারা আমাদের শত্রু, তাদের সাথে আমাদের মিত্রতা হওয়ার কথা না। তাহলে আপনার চায়নার সাথে প্রেম থাকবে, আপনার আমেরিকার সাথে প্রেম থাকবে, সৌদি আরবের সাথে প্রেম থাকবে, আর যত গন্ডগোল ফাসাদ বাঁধাবেন পাকিস্তানের সাথে, যত গন্ডগোল বাঁধাবেন বাংলাদেশের ইসলামপন্থী দল জামাত ইসলামের সাথে, তাই না? কারণ কি? পাকিস্তান যদি অর্থনৈতিক দিক থেকে খুব শক্তিশালী হতো, তাহলে পাকিস্তানের কাছে ওখানে পদচুম্বন করতেন যে না, যা হবার তাই হয়েছে। ইতিহাস কি বলে? আমেরিকা জাপানে বোমা ফেলেছিল হিরোশিমা এবং নাগাসাকিতে, ফেলেছিল কেন বলেন?
পৃথিবীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই জাপানের সাথে আমেরিকার অর্থনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক কি ছিন্ন হয়ে গেছে নাকি? ছিন্ন হয় নাই। ভিয়েতনামে দীর্ঘদিন যাবৎ আমেরিকা যুদ্ধ চাপিয়েছে, যুদ্ধ চালিয়েছিল, আপনার 15-20 বছর ধরে যুদ্ধ চালিয়েছে ভিয়েতনামে। কই ভিয়েতনামের সাথে তো আমেরিকার সম্পর্ক নষ্ট হয় নাই, ঠিকই তো চলছে সম্পর্ক। এই ভারতীয় উপমহাদেশে 190 বছর যাবৎ ব্রিটিশরা আমাদের কলোনি বানিয়ে, আমাদের দাস বানিয়ে রেখেছিল। আমাদের দেশের অর্থ সম্পদ লুটপাট করে লন্ডন শহর তৈরি করেছিল ব্রিটেনরা। কই ব্রিটেনের সবাই নাগরিকত্ব নেওয়ার জন্য পাগল হয়ে যান, ব্রিটেনের বিরুদ্ধে কেউ তো কথা বলতে দেখি না। ব্রিটেন তো 190 বছর যাবৎ আমাদের চুষে খেয়েছে, কেউ তো বলেন না তার সাথে সম্পর্ক নষ্ট হয়নি কেন? আমাদের হওয়া উচিত ছিল যে আমাদের গোলামি করতে হয়েছে 190 বছর যাবৎ, ব্রিটেনের সাথে সম্পর্ক থাকবে না? তাহলে আপনার সাথে ব্রিটেনের সাথে প্রেম থাকবে, সৌদি আরবের সাথে থাকবে, ইউরোপ আমেরিকার সাথে থাকবে, চীনের সাথে থাকবে, জাপানের সাথে থাকবে, সবার সাথে থাকবে। শুধু থাকবে না পাকিস্তানের সাথে, শুধু থাকবে না জামাত ইসলামের সাথে। কারণ কি? ওই যে দরিদ্র হলে যা হয়। মূল কথা হচ্ছে, তোরা, আমাদের কবি মতিউর রহমান মল্লিক একটা কথা বলেছেন, ও তোরা কোশনে ইসলামের কথা গা জ্বলে, পিত্ত জ্বলে, স্যাঁত স্যাঁত করে শয়তান এসে গা ডলে, তোরা কোশনে ইসলামের কথা গা জ্বলে। মূল সমস্যা হচ্ছে এখানে ইসলাম। এখানে জামাত ইসলামী ইসলাম পন্থার ভিত্তিতে বাংলাদেশের রাষ্ট্রটাকে নবায়ন করতে চায়, বাংলাদেশের রাষ্ট্রকে গঠন করতে চায়। সেই জন্য জামাত ইসলামী এখানে শত্রু। বাংলাদেশে জামাত ইসলামী ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলও স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই। চীনপন্থী কমিউনিস্ট পার্টিগুলো স্বাধীনতা যুদ্ধ বাংলাদেশের পক্ষে অবলম্বন করতে পারে নাই। চায়নারা সরাসরি বলেছিল 2 কুকুরের যুদ্ধ, পাকিস্তান এবং ভারতের যুদ্ধটাকে 2 কুকুরের লড়াই তারা বলেছিল। অথচ সেই কমিউনিস্ট পার্টির সাথে আপনারা যারা এর আগে ছিলেন, তারা গাঁটছড়া বেঁধে ঐক্যবদ্ধভাবে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করেছেন এবং জামাত ইসলামের বিরুদ্ধে সকল সংগ্রাম আপনারা চালিয়েছেন। প্রিয় ভাইরা আমার, এখন সর্বশেষ যে কথাটা বলতে চাই, আজকে নতুন করে যারা 71 নিয়ে জিগির তুলছেন, আপনারা ভালো করে শুনুন। 71-এর জিগির তুলতে তুলতে আজকে যারা স্বাধীনতার চেতনাধারী দেশ চালা হয়েছে, ঠিক কিনা বলেন? 71-এর জিগির, ওই পুরানো ট্যাবলেট, মেয়াদ উত্তীর্ণ ওষুধ, ওইটা দিয়ে রোগী বাঁচানো যাবে না। 71-এর ওই ওষুধ দিয়ে দেশ গঠন করে চলা সম্ভব নয়। নতুন করে বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। 71-এর জিকির ওইটা ব্যাক ডেটেড হয়ে গেছে, ওইটা চলবে না। নতুন করে ভাবুন। নিউ জেনারেশন ওইগুলো চায় না, পিছনে ফেলে যেতে চায় না। মৌলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব একটা কথা বলেছেন, মানুষের পা হাঁটলে সামনে চলে, আর ভূত যখন হাঁটে তখন তার পা নাকি পিছন দিকে চলে যায়। তা আমরা মানুষের পরিবর্তে সব ভূতের চরিত্র অর্জন করেছি। মানুষ সামনে হাঁটে আর ভূত শুধু পিছন দিকে চলে যায়। আমরা সামনে এই দেশটাকে কোথায় নিয়ে যাব সেই শব্দের চাইতে শুধু 71 এইভাবে ভূতের মতো রাম নাম গাচ্ছি আর পিছন দিকে আমরা হাঁটছি। দেশকে আগাতে পারবেন না। আজকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে ধন্যবাদ জানাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই মহাসত্য উপলব্ধি করেই তিনি 71 সালের পরে যখন 1976-77 সালে রাষ্ট্র ক্ষমতায় আসেন, 75 সালের 7ই নভেম্বরের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় আসেন, তখন এসে দেশ পুনর্গঠনের জন্য তিনি স্বাধীনতার পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তি এই বিভাজন দূর করার জন্য তিনি কি করেছিলেন? তিনি করেছিলেন যে সেই সময় স্বাধীনতা যুদ্ধের বিপক্ষ অবস্থানকারী শাহজিউর রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন, মুশিউর রহমান জাদু মিয়াকে তিনি সিনিয়র মন্ত্রী বানিয়েছিলেন, আব্দুল আলিমকে রেলমন্ত্রী বানিয়েছিলেন। এরকম 12-14 জন মন্ত্রী তিনি বানিয়েছিলেন যারা স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে অবস্থান করেছিলেন। আজকে যে সমস্ত বিএনপির বন্ধুরা 71-এর বিষয় নিয়ে জিগির তুলছেন, আপনারা জিয়াউর রহমানের বিরুদ্ধে একটা মামলা করেন। আপনাদের বলছি, জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলা করেন, মরণোত্তর মামলা। জিয়াউর রহমান সাহেব কেন তিনি এইরকম 71-এর এই বিতর্কিত ব্যক্তিদের মন্ত্রী পরিষদে জায়গা দিয়েছিলেন? এটা করেন। তিনি এগুলো করে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। মৃত্যুর পরে তার অরণ্য, খনিদের অভয়ারণ্য। ভারত হচ্ছে সবচাইতে দেশের শত্রু, এই দেশের জনগণের শত্রু, তাদের জায়গা দেওয়ার লোক হচ্ছে ভারত।
আজকে ইয়াং জেনারেশন আন্দোলন করছে, তারা বলছে আজকে এই সমস্ত খুনিদেরকে ফেরত দিতে হবে, ভারত জায়গা দিতে পারবে না। যদি ভারতের সাথে সুষ্ঠু পররাষ্ট্র নীতি আমাদের চালাতে হয়, তাহলে আমাদের দেশের পক্ষ থেকে যারা শত্রুতা করছে তাদেরকে বাংলাদেশে ফেরত দিতে হবে, আমরা তাদের বিচার করব, এই অবস্থায় আসতে হবে। অন্যথায় ভারতের সাথে বাংলাদেশের সুষ্ঠু বেশি সুলভ পররাষ্ট্র নীতি আমাদের চলতে পারে না। আমরা ওসমান হাদির হত্যাকারীকে অনতিবিলম্বে গ্রেপ্তার দাবি করছি। ভারতে যদি পালিয়ে থাকে, ভারত সরকারকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করার দাবি জানাচ্ছি। পাশাপাশি আগামী দিনের জন্য রেডি হওয়ার জন্য বলছি, প্রস্তুতি নেওয়ার জন্য বলছি। আমাদের স্বাধীনতার সার্বভৌম বিপন্ন করার জন্য যে ষড়যন্ত্র চলছে, সামনে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, এই নির্বাচন ভণ্ডুল করার জন্য অনেক ষড়যন্ত্র হচ্ছে। আত্মঘাতী ঘটনা ঘটতে পারে, প্রার্থীদের উপর হতে পারে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উপর হতে পারে। সুতরাং এই ব্যাপারে সতর্ক থাকতে হবে যাতে নির্বাচন ভণ্ডুল না হয়। এখানে আপনি আওয়ামী লীগ বিএনপি করেন, এখানে জামাত ইসলামী করেন, অন্যান্য দল যে যাই করুন না কেন, জাতিগতভাবে আমাদের অস্তিত্ব যাতে বিপন্ন না হয় তার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকের এই 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আজকে আমার এই আলোচনা যারা শুনেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আগামী দিনের নতুন বাংলাদেশ গঠন করার জন্য জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব যে প্রত্যয় ব্যক্ত করেছেন, যে আন্দোলন ঘোষণা করেছেন এবং আগামী নির্বাচন কেন্দ্রিক যে কর্মকাণ্ডগুলো গ্রহণ করছেন, সেই কর্মকাণ্ড সকলকে গ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।